একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, আমাদের স্নায়ুর স্বাস্থ্যে জলের ভূমিকা। আচ্ছা, হাতে যে তথ্যগুলো আছে সেগুলো দেখতে গিয়ে একটা জিনিস বেশ ভাবালো। আমাদের মস্তিষ্ক নাকি ৭৫ থেকে ৮৫% জল, যেখানে পুরো শরীরের গড় ৫০ থেকে ৭০%। এই পার্থক্যটা বেশ বড়, তাই না? এর গুরুত্বটা ঠিক কোথায়? ঠিক এখানেই। মস্তিষ্কের এতটা জল থাকার মানে হল জলের সামান্য অভাবও ডিহাইড্রেশন এর কাজের ওপর খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে, অন্য অনেক অঙ্গের চেয়েও বেশি। এটা শুধু তেষ্টা মেটানো বা ধরুন সাধারণ সুস্থ থাকার ব্যাপার না। যথেষ্ট জল পান করাটা আসলে মস্তিষ্কের জন্য একটা সুরক্ষার মতো, একটা নিউরোপ্রোটেক্টিভ ব্যাপার আর কি। ওহ আচ্ছা, তাহলে এই জল ঠিক কিভাবে আমাদের স্নায়ুতন্ত্রকে নার্ভাস সিস্টেমকে সাহায্য করে? কোষের ভেতরে ঠিক কি হয়? দেখুন, জল আসলে স্নায়ু কোষের মধ্যে যে বৈদ্যুতিক সংকেত চলে নার্ভ ইম্পালস, সেটা তৈরি হতে আর দ্রুত চলাচল করতে সাহায্য করে। আর এই পুরো ব্যাপারটা নির্ভর করে কিছু ইলেকট্রোলাইটের উপর, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলোর ঠিকঠাক ব্যালেন্স দরকার। পর্যাপ্ত জল এই ব্যালেন্সটা ধরে রাখে। শুধু তাই নয়, নিউরোট্রান্সমিটার তৈরি করতে বা ধরুন স্নায়ুর বাইরে যে আবরণটা থাকে মায়োলিন শীথ, সেটা ভালো রাখতেও জলের দরকার হয়। দীর্ঘ সময় জলের অভাব থাকলে ক্রনিক ডিহাইড্রেশন হলে এই মায়োলিন শীথ কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। সেটা স্নায়ুর জন্য ভালো না। তার জল কম পান করলে শুধু যে ক্লান্তি লাগে তা নয়, আরও বেশ গভীর সমস্যা হতে পারে। একটা তথ্য দেখছিলাম, মাত্র 1% ডিহাইড্রেশন নাকি আমাদের কগনিটিভ ফাংশন চিন্তাভাবনার ক্ষমতা 5% কমিয়ে দেয়। হ্যাঁ, এটা বেশ গুরুত্বপূর্ণ। 1% শুনে কম মনে হলেও 5% কগনিটিভ লস তো অনেক। আর কি কি প্রভাব দেখা যায়? প্রভাব তো অনেক রকম। যেমন ধরুন, ওই যে মনোযোগ দিতে সমস্যা হয়, অনেকে বলেন ব্রেইন ফগ। হ্যাঁ, ব্রেইন ফগ। একটা ইন্টারেস্টিং তথ্য হলো, প্রায় 3% ডিহাইড্রেশন হলে আমাদের প্রতিক্রিয়া করার সময় এতটাই কমে যেতে পারে। কতটা? তুলনা করলে রক্তে 0.08% অ্যালকোহল থাকলে যেমনটা হয়, প্রায় সেরকম। বলেন কি? 0.08% অ্যালকোহল তো রীতিমতো নেশাগ্রস্ত অবস্থা। গাড়ি চালানোই তো বেআইনি। একদম। তো বুঝতেই পারছেন ডিহাইড্রেশন কতটা সিরিয়াস হতে পারে। এছাড়া শারীরিক দিকগুলো তো আছেই। মাথা ব্যথা, ক্লান্তি, মাসল ক্র্যাম্প বা দুর্বল লাগা, এমনকি ব্যথাটাও বেশি অনুভূত হতে পারে ডিহাইড্রেশনে। আর মেজাজের উপরও প্রভাব পড়ে। বিরক্তি, উদ্বেগ, মন খারাপ এগুলো বাড়তে পারে। আচ্ছা। আর যদি খুব বেশি বা দীর্ঘস্থায়ী ডিহাইড্রেশন হয়, তখন তো মস্তিষ্কের কোষ শুকিয়ে যাওয়া, খিঁচুনি, এমনকি জ্ঞান হারানোর মতো মারাত্মক ব্যাপারও ঘটতে পারে। এগুলোর সাথে ডিহাইড্রেশনের কোনো সম্পর্ক? হ্যাঁ, সেটার উল্লেখ আছে। ডিহাইড্রেশন কিন্তু আগে থেকে থাকা এই ধরনের স্নায়বিক সমস্যার লক্ষণগুলোকে আরও বাড়িয়ে দিতে পারে। ও আচ্ছা। যেমন ধরুন, কারো নিউরোপ্যাথি থাকলে ডিহাইড্রেশনে ওই ঝিনঝিন করা বা ব্যথাটা বেড়ে যেতে পারে, বা এমএস থাকলে ক্লান্তি বা মনোযোগের সমস্যাটা আরও তীব্র হতে পারে। তার যাদের এসব সমস্যা আছে তাদের জন্য জল পান করাটা আরও জরুরি। একদম। পর্যাপ্ত জল পান করাটা তাদের চিকিৎসার একটা অংশ বলা যেতে পারে, সাপোর্টিভ কেয়ার আর কি। এমনকি এটা কিছু ওষুধের কার্যকারিতাও বাড়াতে সাহায্য করে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, জল এখানে সাহায্যকারী মাত্র, এটা কিন্তু কোনো নিরাময় নয়। মূল সমস্যার জন্য সঠিক চিকিৎসা অবশ্যই দরকার। সেটা ঠিক বোঝা গেল। তাহলে সাধারণত সুস্থ থাকতে কতটা জল পান করা উচিত? ওই যে একটা কথা আমরা শুনি, দিনে ৮ গ্লাস জল, এটাই কি স্ট্যান্ডার্ড? ওই ৮ গ্লাসের কথার কারাট চলতি ধারণা, এটা গাইডলাইন। কিন্তু আসলে কার কতটা জল লাগবে সেটা কিন্তু অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন ধরুন বয়স, ওজন, কে কতটা অ্যাক্টিভ, শারীরিক পরিশ্রম কেমন হয়, আবহাওয়া কেমন। গরমকালে বা ব্যায়াম করলে তো বেশি জল লাগবেই। আবার ধরুন বয়স্কদের ক্ষেত্রে অনেক সময় তেষ্টা পাওয়ার অনুভূতিটা কমে যায়, তাই তাদের একটু খেয়াল করে সচেতনভাবে জলপান করতে হয়। প্রস্রাবের রং দেখেও তো বোঝার একটা উপায় আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই। হালকা হলুদ বা প্রায় বর্ণহীন হলে সাধারণত ধরে নেওয়া যায় শরীরে জলের পরিমাণ ঠিক আছে। গাঢ় হলুদ আরও জলপান করা দরকার। আর শুধু জল নয়, কিন্তু অনেক খাবার থেকেও আমরা জল পাই, যেমন শসা, তরমুজ বা অন্যান্য রসালো ফল, সবজি, এগুলো হাইড্রেশনে সাহায্য করে। কিন্তু উল্টোটাও কি হতে পারে? অতিরিক্ত জলপান করা, সেটার কি কোনো ঝুঁকি আছে?
সাধারণত সুস্থ মানুষের ক্ষেত্রে অতিরিক্ত জলপানের সমস্যা খুব কম হয়, শরীর সেটা মানিয়ে নিতে পারে। তবে হ্যাঁ, খুব অল্প সময়ে অস্বাভাবিক পরিমাণে জল খেলে একটা ঝুঁকি থাকে। তখন রক্তে সোডিয়ামের মাত্রা খতরনাকভাবে কমে যেতে পারে। এটাকে বলে হাইপোনেট্রেমিয়া। ও, এর ফলে মাসেল ক্র্যাম্প, কনফিউশন, এমনকি খিঁচুনিও হতে পারে। তবে এটা বিরল। কিন্তু যাদের কিডনি, হার্ট বা লিভারের মতো কিছু স্বাস্থ্য সমস্যা আছে, তাদের কিন্তু জল মেপে খেতে হতে পারে। সেক্ষেত্রে ডাক্তারদের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। তাহলে এই পুরো আলোচনা থেকে যেটা পরিষ্কার হলো, জল আমাদের শরীরের জন্য তো বটেই, বিশেষ করে আমাদের মস্তিষ্ক আর স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজের জন্য অপরিহার্য। একদম তাই। আমাদের মনোযোগ, স্মৃতিশক্তি, মেজাজ সবকিছু ঠিক রাখতে এর ভূমিকা কিন্তু বিশাল। হ্যাঁ, এটা শুধু প্রতিদিন সুস্থ থাকার একটা সাধারণ উপায় নয়, বরং নির্দিষ্ট কিছু স্নায়ুবিক সমস্যার ব্যবস্থাপনায় এবং ওষুধের কার্যকারিতা বাড়াতেও একটা গুরুত্বপূর্ণ সহায়ক। আজকের আলোচনা শেষে একটা প্রশ্ন যেন মাথায় ঘুরছে। আমরা জল পান করার বিষয়টাকে কিভাবে দেখি? এটা কি শুধু তেষ্টা মেটানোর জন্য, নাকি আমাদের স্নায়ুতন্ত্রকে ভালো রাখার একটা সচেতন চেষ্টা হিসেবেও দেখা উচিত? ভাবনার বিষয়। এই ছোট্ট সাধারণ অভ্যাসটা দীর্ঘমেয়াদে আমাদের নার্ভাস সিস্টেমের স্বাস্থ্যে কতটা বড় পার্থক্য তৈরি করতে পারে, সেটা হয়তো আমাদের সবারই একটু ভেবে দেখা দরকার।